শুরু করছি অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই অ্যানাটমি কথাটার মানে কি? অ্যানাটমি কথাটার মানে হচ্ছে ইন্টারনাল অর্গানকে নিয়ে আমাদের এই টপিকসটা। তোমরা ভালো করেই জানো আমরা কি পড়েছি। দেখো অ্যানাটমি মানে হচ্ছে ইন্টারনাল অর্গানসের স্টাডি করা। ঠিক আছে, এই স্টাডি করাটাকেই আমরা বলে থাকি অ্যানাটমি। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, চলো দেখো এই স্টাডি আমরা কি কি করব। আমরা খুব ভালো করেই জানো যে আমরা ক্লাস 12-এ যখন পড়েছিলাম, ক্লাস 12-এর কি ফার্স্ট ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যে পার্টটা, সেই পার্টটাকে ওটা টোটালি একটা আলাদা পার্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট ওটা টোটালি একটা আলাদা পার্ট। তুমি আগেই একটা পড়ে এসছো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মরফোলজি হচ্ছে প্ল্যান্টসের বাইরের স্ট্রাকচারগুলো, বাইরের অর্গানসগুলো, বাইরের পার্টসগুলো। ঠিক আছে, কিন্তু তুমি যখন অ্যানাটমি পড়বে, তোমার সব ভেতরকার সব জিনিসপত্র, ভেতরকার সব পার্টস, এইগুলো তুমি অ্যানাটমিতে পড়বে, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে আস্তে আস্তে আমরা শুরু করছি। দেখো খুব ভালো করে মাইনিউটলি প্রত্যেকটা জায়গা দেখো। দেখো in this chapter introduces to you the internal structure and function of organization of higher plants। এটার মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, মানে বুঝতেই পারছো ভেতরকার যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে তাদের ফাংশন আর তাদের অর্গানাইজেশন মিলিয়ে তুমি এই যে সমস্ত প্ল্যান্টস আছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে কি এক কথায় অ্যাঞ্জিও স্পার্ম, তাই তো ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, এই অবধি আশা করি বুঝেছো। স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্ট ইজ কল্ড অ্যানাটমি। ঠিক আছে, এবার দেখো প্ল্যান্টস হ্যাভ সেলস আর দ্য বেসিক ইউনিট। তাহলে তোমরা সবাই জানো সেল হচ্ছে একটা বেসিক ইউনিট। অনেকগুলো সেল মিলিয়ে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলিয়ে হয় কি অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান মিলিয়ে হয় একটা অর্গ্যান সিস্টেম। তাহলে ডেফিনেশন অফ সেল জানলে, ডেফিনেশন অফ টিস্যু এবার তোমাকে জানতে হবে। টিস্যু হচ্ছে অনেকগুলো সেল একটা পার্টিকুলার ফাংশন বা একটা পার্টিকুলার কাজের জন্য যখন তাকে বানানো হয় বা করা হয়, ওই পার্টিকুলার কাজটা এই গ্রুপ অফ সেল মিলিয়ে করবে, এইটাকে বলা হচ্ছে টিস্যু। কথাটা বুঝতে পেরেছো? তাহলে পড়ি দেখো, টিস্যু আর অর্গানাইজড ইনটু অর্গ্যান, যেটা আমি তোমাদের বললাম টিস্যুকে অর্গানাইজড করা হয়েছে অর্গ্যান বানানোর জন্য। ডিফারেন্ট অর্গ্যান ইন দ্য প্ল্যান্ট শোজ ডিফারেন্স ইন ইন্টারনাল স্ট্রাকচার। সবাই জানি আমরা এক একটা অর্গ্যান এক এক রকমের স্ট্রাকচার। উইদিন অ্যাঞ্জিওস্পার্ম, যেটা অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মানে যেগুলো হচ্ছে আপনার ফুল দিচ্ছে মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, দ্য মোনোকট অ্যান্ড ডাইকট আর অলসো সিন টু বি অ্যানাটমিক্যালি ডিফারেন্ট। খুব ভালো করে বোঝো, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে মোনোকট আছে, মোনোকট মানে তোমরা সবাই জানো এক বীজ। ঠিক আছে, ডাইকট জানো, এই মোনোকট আর ডাইকটের নিজস্ব ভেতরকার ইন্টারনাল অর্গানস কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, সেইটাই বলছে অ্যানাটমিক্যালি ডিফারেন্ট। ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচার শোজ অ্যাডাপ্টেশন টু ডাইভার্স এনভায়রনমেন্ট। যে ইন্টারনাল স্ট্রাকচারগুলো অ্যাডাপ্টেশন মানে কি, কোনো কিছু থেকে অ্যাডাপ্ট করা মানে কি, যে একটা অ্যাডাপ্টেশন মানে একটা এনভায়রনমেন্ট, বাইরের এনভায়রনমেন্ট, ওই বাইরের এনভায়রনমেন্টকে আমাকে বাঁচতে গেলে, ওই জায়গাটাই আমাকে বাঁচতে গেলে আমার যা যা আমার নিজের বডিতে চেঞ্জ করার দরকার। তোমরা ভালো করে জানো বৃষ্টি যদি পড়ে তোমরা কি করবে, একটা ছাতা নিয়ে বেরাবে বা রেইনকোট পরবে, তাই তো? তাহলে ওই যে ছাতা নিলে আর রেইনকোটটা পরলে, এই দুটো জিনিসে কি হলো, ছাতা নিলে বা রেইনকোট পরলে বৃষ্টিটা তোমার গায়ে লাগলো না, তুমি অ্যাডাপ্ট করলে ছাতা বা রেইনকোট। ঠিক তেমনি করেই গাছরাও একটা
পরিবেশে বাঁচতে গেলে যেখানে পরিবেশটা হিউমিড বেশি হতে পারে, বেশি বেশি করে হিউমিড হতে পারে, বেশি ঠান্ডা জায়গা হতে পারে, কুল এরিয়া হতে পারে, শ্যাডি এরিয়া হতে পারে, বেশি করে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো হতে পারে, সেই সমস্ত জায়গায় ওদেরও পার্টিকুলার কিছু ইন্টারনাল অর্গানে চেঞ্জ করে, ইন্টারনাল স্ট্রাকচারাল চেঞ্জ করে আমরা বাঁচবো বলে, ঠিক আছে, যাতে ওরা বাঁচতে পারে ওই জায়গাতে। বোঝা গেল এই অবধি? এইবার চলে আসো টিস্যু। হোয়াট ইজ টিস্যু? দেখো, টিস্যুকে আমি কি বলেছি? আ গ্রুপ অফ সেল হ্যাভিং কমন অরিজিন, ঠিক আছে, কমন অরিজিন অ্যান্ড ইউজুয়ালি পারফর্ম আ কমন ফাংশন। তাহলে একটা দলের সেল মানে একটা গ্রুপ করা, এক একটা সেল, যেরকম 10টা সেল আছে, ওকে বলা হলো তুমি শুধু পার্টিকুলারলি এই কাজটাই করবে, ও পার্টিকুলারলি ওই কাজটাই করলো। এই গ্রুপ অফ সেলকে আমরা বলে রাখি টিস্যু। বোঝা গেল? এই গ্রুপ অফ সেলকে আমরা বলে রাখি টিস্যু। দেখো, আ প্ল্যান্ট ইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ টিস্যু, ঠিক আছে। টিস্যুস আর ক্লাসিফাইড ইনটু টু মেইন গ্রুপ। কি কি? খুব ভালো করে এবার আস্তে আস্তে আমি কিন্তু পার্টসগুলোতে ঢুকছি, আস্তে আস্তে পার্টসগুলোতে ঢুকছি। রিকোয়েস্ট করব, প্লিজ রিকোয়েস্ট করব তোমাদের একটা জিনিস, খুব এইখান থেকে নোট ডাউন করা স্টার্ট করে দাও। আশা করি অনেকেই স্টার্ট করে দিয়েছো নোট ডাউন করা, কিন্তু ভালো করে যে জায়গাগুলো আমি ভালো করে তোমাদেরকে বলবো যে এই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করে, এক্সামে কিন্তু এইখান থেকে কোশ্চেন করে, আমি বলে দিতে পারবো, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু একটু নোট ডাউন করবে। চলো দেখো, এইখান থেকে স্টার্ট হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে বুঝবে। টিস্যু আর ক্লাসিফাইড ইনটু টু মেইন গ্রুপ, নেমলি মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। নেমলি মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। খুব ভালো করে বুঝতে পেরেছো? মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু। আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার জায়গা করে দেবো, স্ক্রিনশট নেওয়ার জায়গা করে দেবো, কিন্তু লিখতে চাইলে লিখতে পারো, ঠিক আছে। চলো, tissues are based on whether the cell being formed are capable of dividing or not. তার মানেটা কি? এই যে দুটো টাইপকে ওরা ক্যাটাগরাইজ করেছে, মানে দুটো টাইপে ভাগ করেছে, এই ভাগটা আমি কি কারণে বলবো? এই যে ভাগ করাটা কার উপরে ভর করে বা কি কারণে ভাগ করেছে? ফার্স্ট রিজন হচ্ছে, একটাই রিজন, সেটা হচ্ছে ও কি আর মানে সামনের দিনগুলোতে ও কি ডিভাইড করবে না, ও পার্মানেন্ট হয়ে থাকবে, এইটার উপরে বেস করে টিস্যুকে ভাগ করা হয়েছে। ফার্স্ট, যে ডিভাইড করবে তাকে আমরা ক্যাটাগরি করেছি মেরিস্টেমেটিক জোনে, আর যে ডিভাইড করবে না সে চলে গেছে পার্মানেন্ট জোনে। বোঝা গেল? আশা করি এই অবধি ক্লিয়ার। চলো নেক্সট চলে আসো, আমরা মেরিস্টেমেটিক টিস্যু পড়ব। মেরিস্টেমেটিক টিস্যু কোন টাইপের টিস্যু? খুব ভালো করে বোঝো, যেটা আমি তোমাদের বললাম এই মাত্র। Growth in plants is largely restricted to specialized region of active cell division called meristems, ঠিক আছে, active cell division called the meristems. Plants have different kinds of meristems, ঠিক আছে। The meristem which occur at the tip of root and shoot are called and are produce primary tissue called apical meristem. এই অবধি বুঝতে পেরেছো আশা করি। কি কি বলেছে? যেই সমস্ত প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ মেরিস্টেমস, ডিফারেন্ট টাইপস অফ মেরিস্টেম, যেই মেরিস্টেমস গুলো রুট টিপসে থাকে সেটা এক টাইপের মেরিস্টেমস, ওইখানে তার লোকেশন একরকম। কিছু মেরিস্টেমস আছে শুটে থাকে, সেইখানে একরকম। এই দুটোই হচ্ছে আমরা বলবো, রুটে থাকুক কি শুটে থাকুক, দুটোই আন্ডার ক্যাটাগরি অফ অ্যাপিক্যাল মেরিস্টেম। তাহলে মেরিস্টেমস কারা? যারা অ্যাক্টিভ সেল ডিভিশনে পার্টিসিপেট করে, মানে ওরা কিন্তু সেল ডিভিশন করতে সাহায্য করে, ঠিক আছে। এই নেক্সট চলে আসো, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই মেরিস্টেমসের জন্যই গাছ কিন্তু সারা জীবন সেল ডিভিশন করতে থাকে।
যেটা আমাদের হিউম্যানের কিন্তু এই জিনিসটা হয় না। ঠিক আছে, এই জিনিস পয়েন্টটা নোট করে রাখো। নেক্সট, এইবার চলে আসো একটু এই ছবিটাকে আমি তোমাদের দেখাচ্ছি, কেন দেখাচ্ছি রিজন আছে। এই ছবিটা দেখলে, ছবিটা আমরা অনেক সময় ইগনোর করে যাই, কিন্তু কেউ বোঝার চেষ্টা করি না। ছবিটা দেখে মনে হয় খুব কঠিন ছবি, আদেও অতটাও কঠিন নয় যদি তুমি ভালো করে বোঝো। দেখো, খুব ভালো করে বোঝো। দেখো, এই যে এখান থেকে যে দাগটা আসছে, এই দাগটা হচ্ছে রুট ক্যাপস। ঠিক আছে, এই দাগটা হচ্ছে রুট ক্যাপ। ঠিক আছে, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে রুট ক্যাপ। রুট ক্যাপের ফাংশন কি সমস্তটা বলবো, রুট ক্যাপের কাজ কি সেটাও বলে দেবো। ঠিক আছে, এইবার দেখো, আমি এই টোটালটাই হচ্ছে রুট ক্যাপ। এই যে জায়গাটা ওরা করেছে, এইটা হচ্ছে ইনিশিয়াল অফ রুট ক্যাপ। এখান থেকে ওকে শুরু হচ্ছে, আলটিমেটলি একটা কভারিং দিচ্ছে, আলটিমেটলি একটা কভারিং দিচ্ছে। নেক্সট, এইখানের দেখো ইনিশিয়াল অফ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড দ্য কর্টেক্স। ঠিক আছে, এই দেখো খুব ভালো করে যদি তুমি খেয়াল করো, এই যে যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা যেটা আমি লাল মার্ক করছি, খুব ভালো করে খেয়াল করো, যেটা আমি লাল মার্ক করছি, যেটা আমি লাল মার্ক করছি, এই যে জায়গাটা যেটা আমি লাল মার্ক করলাম, এই জায়গাটাকে বলা হয় প্রোটোডার্ম। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় প্রোটোডার্ম। ঠিক আছে, ঠিক প্রোটোডার্মের ভেতরের জায়গাটা, ঠিক প্রোটোডার্মের ভেতরের জায়গাটা যেটা আমি সবুজ মার্ক করছি, এই পার্টটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় কর্টেক্স। ঠিক তার ভেতরের জায়গাটা, এইটা হচ্ছে হলো সিলিন্ড্রিক্যাল। এখান থেকে সমস্ত পার্টটা, জল, মিনারেলস, সব কিছু এখান থেকে আস্তে 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 যেতে থাকে। ঠিক আছে, ঠিক তেমন ভাবেই খুব ভালো করে আমি বলছি, শুটটাকে খেয়াল করো। রুটটা অনেকটাই সোজা, শুটটা একটু হলেও দেখতে কেমন একটা, কিন্তু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। খুব এরকম জিনিস তো তোমরা দেখেইছো। দেখো, এই যে শুটের এই কভারিংটা, এইখানে কিন্তু কি আছে দেখো, এইখানে যেরকম রুট অ্যাপিক্যাল মেরিস্টেম আছে, এই দেখো শুট অ্যাপিক্যাল মেরিস্টেমস। এই যে এটা যেরকম রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, এইখানেও আছে শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, কিন্তু অনেকটা নিচে আছে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, বলে দেবো, লাইন বাই লাইন বলে দেবো। এইটা হচ্ছে শুট অ্যাপিক্যাল মেরিস্টেমস, কভার করে আছে যাতে এর কোনো ক্ষতি না হয়, আস্তে 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 বড় হতে থাকে। এইগুলোকে বলে, যে কভারিং গুলো আছে, লিফ প্রাইমোডিয়ামস। ঠিক আছে, দেখো এরই পাশ থেকে কি বেরিয়েছে, অক্সিলারি বার্ডস। এরই পাশ থেকে বেরিয়েছে অক্সিলারি বার্ডস। ঠিক আছে, অক্সিলারি বার্ডস। নেক্সট, এইখান থেকে দেখো আলটিমেটলি এটা ডিফারেন্সিয়েট ইনটু আ ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু তোমরা জানো যে ভাস্কুলার টিস্যু কাকে বলা হয়, ভাস্কুলার টিস্যু কি জিনিস এটা তোমরা জানো। ঠিক আছে, চলো এইবার আমরা আস্তে আস্তে নিচের দিকে আসি। দেখো খুব ভালো করে মার্ক করছি, মার্কগুলো ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, মার্কগুলো ভালো করে খেয়াল করবে। root apical meristem occupies the tip of the root, বলেই দিয়েছিলাম tip of the root, while the shoot apical meristem occupy এই যে distant most region of the stem axis। এই জায়গাটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, during formation of leaves, elongation of stem, some cell left behind from the shoot meristems, apical meristem, constitute auxiliary buds। তাহলে লিভ যখন একটা তৈরি হওয়া শুরু করে, ঠিক নিচের দিকে এই যে অক্সিলারি বার্ডস দেখো, দেখতে পাবে অক্সিলারি বার্ডস, এই দেখো অক্সিলারি বার্ডস। এক্সামে কিন্তু বাই ডেফিনেশন অক্সিলারি বার্ডস কি জিনিস জিজ্ঞাসা করে, অক্সিলারি বার্ডস কিসের থেকে হচ্ছে সেটাও জিজ্ঞাসা করে। নোট করে রাখো এই পয়েন্টটা।
ঠিক আছে, নেক্সট, such birds are present in the axil of leaf and capable of forming branches or flower. Auxiliary birds এর ক্যাপাবিলিটি কি, দে ক্যান ক্যাপাবল অফ মেকিং ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাওয়ার, তাহলে ফুল আর ডালপালা খাওয়াতে ও কিন্তু খুব সাহায্য করে। নেক্সট, দ্য মেরিস্টেম which occupies between mature tissue, যেই মেরিস্টেমটা ম্যাচিওর টিস্যুর মধ্যে থাকবে, ঠিক আছে, তাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। খুব 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 ইম্পর্টেন্ট, আমি আস্তে আস্তেই বলতে থাকবো। যে গ্রাস, তোমরা দেখেছো যে ঘাস, যে ঘাস, এই ঘাসে যে জায়গাগুলো দেখবে, ঘাস অনেক লম্বা লম্বা হয়, অনেক লম্বা লম্বা হয়। এই যে ঘাসের এই ব্যাপারটা, যতবার যারা এই যে হার্বিভোরস ওরা ঘাস খেয়ে নিচ্ছে, আরো বেশি বেশি করে ঘাস হচ্ছে, আরো বেশি বেশি করে ঘাস হচ্ছে, ঠিক আছে। দেখবে কিছু এখন যে সমস্ত নতুন এসছে, কিছু মডিফাইড বা করেছে কিছু ঘাসের উপরে, যে যত বেশি করে ঘাসটা খাবে তত বেশি ঘাসটা বাড়বে, ঠিক আছে, এরকম এসছে। টোটালি এই ইন্টারক্যালারি মেরিস্টেমস এর উপরে ডিপেন্ড করে। দে অকার ইন গ্রাসেস and generated parts removed by the grazing herbivores. তাহলে এইটা কারা, এই যে ঘাস খেয়ে নিচ্ছে, এই ইন্টারক্যালারি মেরিস্টেমস এর কাজ হচ্ছে শুধু বেশি 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 করে এই জায়গাগুলোকে ভরাট করে দেওয়া, ঠিক আছে। দেখো, বোথ অ্যাপিক্যাল মেরিস্টেম, পয়েন্ট করে রাখো, বোথ অ্যাপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেমস আর প্রাইমারি মেরিস্টেমস। প্রাইমারি মেরিস্টেমস হচ্ছে বোথ অ্যাপিক্যাল অ্যান্ড দ্য ইন্টারক্যালারি মেরিস্টেম, বিকজ দে অ্যাপিয়ার আর্লি ইন দ্য লাইফ অফ দ্য প্ল্যান্টস। ওরা কিন্তু সবার প্রথম এসেছিল প্ল্যান্টসের জীবনে, ঠিক আছে, অ্যান্ড কন্ট্রিবিউট দ্য ফরমেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি। বুঝতে পেরেছো, কন্ট্রিবিউট দ্য ফরমেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি, তাহলে প্রাইমারি একটা বডিকে গ্রো করতে ওরা কিন্তু সাহায্য করেছে, ঠিক আছে। নেক্সট চলে আসুন, দ্য মেরিস্টেম that occupies in mature region of root and shoot of the many plants that produces woody axis and appear later than primary meristems called secondary or lateral meristems। তার মানে সেকেন্ডারি বা ল্যাটারাল মেরিস্টেমস হচ্ছে সেই মেরিস্টেমস যারা পরে এসছে, কাঠ বানাতে সাহায্য করেছে, কিন্তু প্রাইমারি মেরিস্টেমস এর পরে এসছে। প্ল্যান্টের প্রথমে এসছিল প্রাইমারি মেরিস্টেম, তারপরে আসলো সেকেন্ডারি মেরিস্টেম, এরা কিন্তু পরে আসলো। সেকেন্ডারি মেরিস্টেমসকে আমরা কি বলতে পারি, দে আর ল্যাটারাল মেরিস্টেমস। এইবার আস্তে আস্তে আসো, দে আর সিলিন্ড্রিক্যাল মেরিস্টেমস। খুব সুন্দর করে বোঝো, দে আর সিলিন্ড্রিক্যাল মেরিস্টেমস। তার মধ্যে ক্যাটাগরিজ করেছে কি কিভাবে, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড দ্য কর্ক ক্যাম্বিয়াম। এক্সামে জিজ্ঞাসা করে এদের মধ্যে কারা কারা কোন কার ক্যাটাগরির মধ্যে পড়ে। মনে রাখবে তিনটে ইন্টারক্যালারি ল্যাটারাল মেরিস্টেমের ক্যাটাগরিতে পড়ে, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড দ্য কর্ক ক্যাম্বিয়াম। ভেরি ইম্পর্টেন্ট, দে আর রেসপন্সিবল, তাদের দায়িত্ব কি, প্রডিউস অফ সেকেন্ডারি টিস্যু, ঠিক আছে, প্রডিউস সেকেন্ডারি টিস্যু হচ্ছে তাদের দায়িত্ব, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো, আস্তে আস্তে আমরা আগাচ্ছি। দ্য ফরমেশন following the division of both primary as well as secondary, যখন এই প্রাইমারি আর সেকেন্ডারি মেরিস্টেম ডিভাইড করতে থাকে, the newly formed cell, যেই সমস্ত সেলগুলো নতুন তৈরি হয়েছে, become structurally and functionally specialized and lose their ability to divide। তাহলে এরা কি আস্তে আস্তে যখন ওরা স্ট্রাকচারালি আর ফাংশনালি স্পেশালাইজড হয়ে গেল, তুমি একটা খুব ভালো করে মন দিয়ে জিনিসটা শোনো, স্পেশালাইজেশন হয়ে গেল, তুমি ক্লাস 9 8 9 10 8-এ গিয়ে সায়েন্সের তোমাদের ভাগ হয়ে গেল, তুমি সায়েন্স নিলে, খুব ভালো করে বোঝো, 8-এ গিয়ে সায়েন্সটা নিলে, 9 10 11 12 অবধি
দেখবে 11-12 গিয়ে তোমার আরো কিছু বাদ হয়ে গেল, পার্টিকুলারলি তুমি পিওর সায়েন্স নেবে না বায়ো সায়েন্স নেবে এই ব্যাপারটা আসলো, ঠিক আছে, পিওর সায়েন্স নেবে না বায়ো সায়েন্স নেবে এই ব্যাপারটা আসলো, তুমি একটু স্পেশালাইজড হলে, এই স্পেশালাইজেশনের পরে তুমি ক্লাস 12 কমপ্লিট করলে, ক্লাস 12 এর পরে গিয়ে তুমি কলেজে ভর্তি হলে যখন, তখন তোমাকে পার্টিকুলারলি যখন অনার্স নিতে হবে, পার্টিকুলারলি যখন তোমাকে অনার্স নিতে হবে, তখন কি করতে হবে, তখন হয় জুওলজি অনার্স, নয় বোটানি অনার্স, নয় ফিজিক্স, নয় কেমিস্ট্রি, নয় ম্যাথস, পার্টিকুলারলি তোমার আরও স্পেশালাইজেশনের দিকে গেল, যখন তুমি এইটার উপরে মাস্টার্স করবে, তোমার আরও একটা ধাপ এই সাবজেক্টের উপরে আগালো, যখন তুমি পিএইচডি করবে সাবজেক্টে, তুমি একটা স্পেশালাইজেশনে চলে গেলে, তুমি পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেলে ওই সাবজেক্টে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যখন সাবজেক্টগুলো চুজ করেছিলে তখন তোমার কাছে সমস্ত কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে তুমি যখন বয়স হয়ে গেল, তোমার তোমার ক্লাস আগালো, তুমি কি হয়ে গেলে, বিকেম স্ট্রাকচারালি, তোমার মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জও চলে আসলো, আর তোমার ফাংশনাল চেঞ্জও হয়ে গেল, আলটিমেটলি তুমি একটা স্পেশালাইজেশনে চলে গেলে, আর তুমি লুজ দ্য অ্যাবিলিটি টু ডিভাইড, আগের মতো তুমি আর আগের জায়গায় কিন্তু ফিরতে পারবে না, কারণ একটা ক্লাস পাস করে এসেছি, আমি কেন ওই ক্লাসে পড়তে, আমি কিন্তু ফেল করিনি, ঠিক তেমনি ভাবেই যেই এই সেলগুলো কিন্তু পার্মানেন্ট হয়ে গেল, পার্মানেন্ট, তুমি হয় ফিজিক্স অনার্স হলে স্পেশালাইজেশন করলে ফিজিক্সের উপরেই, ঠিক আছে, পার্মানেন্ট টু দ্য সাবজেক্ট, বোঝা গেল, দেখো, অ্যান্ড কনস্টিটিউট দ্য পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো, দেখো, ডিউরিং দ্য ফরমেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি specific region of the apical meristem produce dermal tissue, ground tissue, vascular tissue, এইটা আমি এলাবোরেট পরে গিয়ে করছি, এই ব্যাপারটা এখন মাথা থেকে অত কিছু রাখতে হবে না, এই স্পেসিফিক রিজিয়ন অফ দ্য অ্যাপিক্যাল মেরিস্টেম প্রডিউস কি কি করে এইটা একটু জেনে রাখো, ডিটেলটা আমি পরে গিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ডার্মাল টিস্যু, ডার্মাল মানে বুঝতেই পারছো যে ডার্মিস পার্ট, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু মানে বুঝতেই পারছো ও কি দিয়ে মেড আপ হবে, যে ভেতরের পার্টগুলো, আর ভাস্কুলার টিস্যু মানে ভাস্কুলার সিস্টেমটা, ওই জাইলেম ফ্লোয়েমকে নিয়ে যে টিস্যুটা হয়েছে, ঠিক আছে, এইটুকু এটা পরে গিয়ে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে, দেখ নেক্সট আসি,